হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আজকে আমি তোমাদের সামনে আসছি। দেখো, পর্যায় সারণী চতুর্থ অধ্যায়। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের নবম দশম শ্রেণীর দুই জন্য। এই ভিডিওটা সম্ভবত নবম শ্রেণী দশম শ্রেণী দুই ক্লাসের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আজকে আলোচনা করব। পর্যায় সারণী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর পর্যায় সারণীতে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যে টপিকগুলো নিয়ে আগে আমরা আলোচনা করি। প্রথমত আমরা যেসব টপিককে আলোচনা করবো সেই টপিকগুলো আমরা দেখি। যে আমরা প্রথম যে টপিক নিয়ে আজকে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে ধরো পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর পটভূমি 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট টপিকস। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকসগুলা কি কি ইম্পর্টেন্ট টপিক আছে? গ্রুপ ও পর্যায় নির্ণয়, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এইখানে এই চারটা যে টপিক আছে, এই চারটা টপিকই হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক। আর অবশ্যই তোমাদের পর্যায় সারণীটা ভালো করে মুখস্থ রাখতে হবে। 118টা মৌলর নাম, 118টা মৌলর ভর, 118টা মৌলর রাসায়নিক ধর্ম, এগুলো তবে এবং পর্যায়গুলো মনে রাখতে হবে। যে 7টা পর্যায় আছে পর্যায় সারণীতে, এই 7টা পর্যায়ের নাম আমরা আমাদের ক্লাস স্টার্ট করতে পারি। এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে পর্যায় সারণী। প্রথমে আমরা পর্যায়, দেখো এটা মূলত পর্যায় সারণী, এই টপিকটার মূল কথা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণীর একটা সূত্রই আছে। এই অধ্যায়ে আমরা 3টা সূত্র পাই, একটা মেন্ডেলিভ পর্যায় সূত্র, একটা অষ্টক সূত্র, একটা রাসায়নিক সূত্র। তো আমরা 3টা সূত্র নিয়ে আলোচনা করবো, এটা ধারাবাহিক ভাবে হবে। প্রথমে পর্যায় সূত্রটা নিয়ে আমরা একটু সিম্পলি, তাহলে পর্যায় সূত্র যেটা আছে, পর্যায় সূত্রের প্রথম পর্যায় সূত্রটা কি আমরা সেটা একটু দেখি। পর্যায় সূত্রটা হচ্ছে মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাদের মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো দেখতে পাইতেছে এইখানে এখন কথাটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে যে পর্যায়ক্রমে আবর্তিত হইতেছে, এটার অর্থ কি? অর্থাৎ একটা মৌল, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মৌল, যে মৌলগুলো আছে এই মৌলগুলা ভৌত রাসায়নিক ধর্মাবলীগুলো তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে আদায় করতে হবে। যেমন একটা উদাহরণ দিই আমি, কার্বন আছে, কার্বনের পর নিয়ন দিলাম, এই পাশে কার্বন দিলাম একটা জায়গায়, নিয়ন দিলাম এই জায়গায়। এখন কার্বন একটা মৌল, নিয়ন একটা মৌল, কার্বনের পারমাণবিক সংখ্যা হইতেছে 6 আর নিয়নের পারমাণবিক সংখ্যা 10। তাহলে এটা আছে 6 নাম্বার, এটা বামে, নিয়ন হচ্ছে 10 নাম্বার, এটা ডানে। এখন কথা হলো যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী এই যে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন কার্বনের 6 10, এটা বৃদ্ধি পাইছে এইখান থেকে এটা এসে বৃদ্ধি পাইছে। তাহলে এটা 6 থেকে 10 গেছে, অর্থাৎ বৃদ্ধি পাইছে, অবশ্যই বৃদ্ধি পাইছে। তাহলে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তার মানে এর যে রাসায়নিক ধর্মাবলী, এইটা পারমাণবিক ভর বৃদ্ধির সাথে বাড়বে, অর্থাৎ আলাদা হয়ে যাবে।
অর্থাৎ এক জায়গায় থাকবে না, এটা আলাদা হয়ে যাবে। কার্বন যে রাসায়নিক ধর্ম পালন করে, নিয়ন তার উল্টা রাসায়নিক ধর্ম পালন করবে। এখন আমরা জানি যে সবাই জানি কার্বন এক ধরনের আইসোটোপি আছে, আর নিয়ন আরেক ধরনের। এটা আমরা সম্ভবত ইন্টারনেটে আমরা পাইতে পারি যে এদের রাসায়নিক ধর্ম। তবে এইটুকু মনে রাখতে হবে যে কার্বন আর নিয়নের রাসায়নিক ধর্ম যেটা আছে, ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এবার আমরা যেটা বলবো, দেখো আমরা তো দেখলাম মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা এই যে পর্যায় সূত্রটা আছে, এই পর্যায় সূত্রটা আমরা ব্যাখ্যা দেখছি। পর্যায় সূত্রের পর আমরা পর্যায় কিভাবে বের করে সেই নিয়মটা দেখবো। পর্যায় বের করার নিয়ম, পর্যায় বের করার জন্য আমাদেরকে প্রথমে বের করতে হবে যে মৌলটা আমরা পর্যায় বের করতে চাইতেছি, সেই মৌলটা অবশ্যই মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে। মৌলটির ইলেকট্রন বিন্যাস, তাহলে মৌলটির কি হবে? ইলেকট্রন বিন্যাস হবে। তারপর আমাদেরকে মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তারপরে আমাদের যে কাজটা আছে সেই কাজটা কি, তাহলে দেখো আমাদের যেটা ছিল যে মৌলটির ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। তারপর আমাদেরকে পারমাণবিক সংখ্যা বের করতে হবে। পারমাণবিক সংখ্যা, আচ্ছা এটা একটু ভুল দিছে সম্ভবত, মৌলটার পারমাণবিক সংখ্যাটা আগে হবে। পারমাণবিক সংখ্যা এটা আগে করতে হবে, এটা আগে আসবে, এটা এটার জায়গায় যাবে, আর এটা এটার জায়গায় আসবে। এটা মনে রাখো, ইলেকট্রন বিন্যাসের আগে পারমাণবিক সংখ্যা লিখতে হবে। তারপর সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাস যেটা হবে, সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাসই হবে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাসী হবে পর্যায়। এখন আমরা উদাহরণ সহ দেখব। উদাহরণ সহ যদি আমি দেখতে চাই, যদি উদাহরণ সহ দেখতে যাই, তাহলে দেখবা যে কার্বন এটা হচ্ছে 6, আমি কার্বন দিয়ে দিতেছি। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এখন আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস করবো। এই যে সবার আগে বলছিলাম যে পারমাণবিক সংখ্যা আমাদের আগে লাগবে, পারমাণবিক সংখ্যাটা আগে লাগবে। এই যে পারমাণবিক সংখ্যা লাগছে, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আমি পর্যায় বের করার নিয়ম দেখতেছি, এরপর আমরা গ্রুপ বের করার নিয়মে যাবো। তাহলে দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এবার আমরা কার্বনের কি করব? ইলেকট্রন বিন্যাস করবো। তাহলে ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি 1s2 2s2 2 2 2 4 আর 2p2। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাসই হবে পর্যায়ে, যে দুইটা সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাস দেখছি। তার মানে কার্বনের পর্যায় হচ্ছে 2। কার্বনের পর্যায় হচ্ছে কত? 2। কার্বনের পর্যায় 2। কার্বনের পর্যায় হচ্ছে 2। তোমরা এই কিনা দেখো, এখন কার্বনের পর্যায় যে 2, এটা আমরা কি করবো? দেখতে হবে পর্যায় সারণীতে যায়, দেখতে হবে যে কার্বনের পর্যায় 2 কিনা। তাহলে আমরা এখন পর্যায়, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। এখন পর্যায় সারণীতে যাই, আমি দেখি যে পর্যায় সারণীতে 2 নাম্বার, এই যে 2 নাম্বার পর্যায়ে প্রথম মৌলটার নাম হচ্ছে লিথিয়াম, তারপরে মৌলটা হচ্ছে বেরিলিয়াম, এরপরে যে মৌলটা আছে সেটা হচ্ছে বোরন, তারপরে এই যে কার্বন। আমি প্রমাণ করছিলাম যে কার্বনের পর্যায় হচ্ছে 2। কিভাবে প্রমাণ করছিলাম তোমাদেরকে দেখাই। এই যে কার্বন 6 নাম্বার মৌল, প্রথমটা ছিল 1s2, তারপরে 2s2 2s2 2p2। তাহলে সর্বোচ্চ মৌলটাই হচ্ছে, সর্বোচ্চ মৌলটাই হবে কি? সর্বোচ্চ মৌলটাই হবে পর্যায় বের করার নিয়মে দেখছিলাম যে মৌলটির আগে পারমাণবিক সংখ্যা, মৌলটির পারমাণবিক সংখ্যা আগে, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তারপর আমরা ইলেকট্রন বিন্যাস, মৌলটির ইলেকট্রন বিন্যাস, তাহলে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2। তাহলে সর্বোচ্চ, তারপরে দেখছিলাম যে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাসই হবে পর্যায়। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাস হলো 2 নাম্বার ইলেকট্রন বিন্যাসে যায় আমরা দেখতেছি পর্যায় হচ্ছে 2। তাহলে 2 নাম্বার ইলেকট্রন বিন্যাসে যায় পর্যায় 2 হইছে। এখানে 2 নাম্বার পর্যায়ে প্রথম মৌলটা লিথিয়াম, তারপরে মৌলটা বেরিলিয়াম, এরপরে দেখতেছি যে এরপরে মৌলটা হচ্ছে বোরন, এবং এরপরে যায় কার্বন। তাহলে আমরা পর্যায় সারণী অনুসারে কার্বনের পর্যায় যে 2 সেটা প্রমাণ করলাম। এখন দেখো তোমাদের যে কথা হচ্ছে যে আমরা এখন যে এই যে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, এই ইলেকট্রন বিন্যাসটা আমি যদি তোমাদেরকে একটু ভালো করে বুঝাই দিই যে s পর p আসছে কিভাবে, আবার d আছে, p পর d আছে, d পর f আছে। তো এই যে d পর f আছে এগুলো কিভাবে আসে, মানে কিন্তু বলবে যে এগুলা কি ভাই, এগুলো আবার করতে গেলে তো এগুলা
তোমাদেরকে শিখাই দিতেছি। একটা ছন্দ আছে, ছন্দটা অনুসরণ করলে আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাই। ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেই নিয়মটা তোমাদের কাছে শিখাই। ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেই নিয়মটা তোমাদেরকে আগে শিখাবো। ইলেকট্রন তাহলে দেখতে পাইতেছো, এটা হচ্ছে যায়া পর্যায় সারণীতে যে ইলেকট্রন বিন্যাস করবার সেই নিয়ম। সেই নিয়মটা কি দেখো, প্রথমে এইটাকে ছন্দ অনুসারে লিখতে হবে। ছন্দ অনুসারে, যেমন শোনো শোনো পিয়া শোনো পিয়া শোনো, এস দিয়ে শোনো বলেছে। শোনো 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 শোনো, এস দুইবার, পরপর দুইবার এস আসছে। শোনো শোনো পিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, আবার এফ ডিপিএস করো এফ ডিপিএস করো। এবার এই যে ছন্দটা শোনো শোনো পিয়া শোনো ডিপিএস করো এফ ডিপিএস করো এফ ডিপিএস করো, এই ছন্দটা অনুসারে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা দেখাইতেছি। যেমন দেখাই, যেটা প্রথমে সেটা দেখাই, সেটা হচ্ছে যে এই যে তোমার এটা তো 1 অর্থাৎ 1 নাম্বার, যেমন 1s2, এই s অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করতে পারবে, যে সর্বোচ্চ দুইটা। এর ধারণ ক্ষমতা কত? এর ধারণ ক্ষমতা 2টা। যেমন আমি যদি কার্বন 6 দেই, তাহলে এখানে 1s2 মানে কি 6টার থেকে 2টা কমে গেছে, আর আমি 4টা ইলেকট্রন বসাইতে পারবো। এবার এখানেও 2, তার মানে 2 নাম্বার পর্যায়তে যায়, 2 নাম্বার শক্তি স্তরে যায় আমি আবারও 2টা। আমরা জানি যে s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন নেওয়া যায়। s অরবিটালের ধারণ ক্ষমতা হইতাছে 2, তাহলে s অরবিটালের ধারণ ক্ষমতা যদি 2 হয়, তাহলে এখানে আমি 2টা ইলেকট্রন নিয়েছি। এখন আমার কয়টা বাকি আছে? 2টা। এখন আমার 2টা বাকি আছে, তাহলে 1s 2s গেছে। এইবার এটা 2, তাহলে এখন যদি আমি 2p নেই, আমার 2টা ইলেকট্রন বাকি ছিল, এই 2টা ইলেকট্রন বসাই দিছি। তবে আমি বলে রাখি p অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6টা। তার মানে 2 নম্বর শক্তি স্তরে আমি 8টা ইলেকট্রন ধারণ করতে পারবো। এটা 2n² সূত্র দ্বারা আমরা প্রমাণ করে রাখি। সাধারণত আমরা 2n² সূত্র দ্বারাই এটাকে প্রমাণ করে থাকি। যেমন এই দেখো 2 নম্বর পর্যায়, তো তাহলে 2 2² 2 দুগুণে 6 4 দুগুণে 8, দেখছো 8। তাহলে আমরা যদি 3 নম্বর পর্যায়টা কি হবে? 3 নম্বর 3 2 9, 3 9 দুগুণে কত? 18টা। 3 নম্বর পর্যায়তে যায় 18টা মৌল হবে। 3 নম্বর পর্যায়তে যায় 18টা মৌল হবে। তাহলে এখানে এবার এই পাশে 3 নাম্বার বসবে। তাহলে আমি যদি, তাহলে এরপরে 3, তারপরে এই জায়গায় হবে 3। এখন এই জায়গায় এই যে অ্যাসটা আছে, এই অ্যাসটা হবে 4, এই ডিটা হবে 3। আর কথা হইলো ভাই এই জায়গায় 3d হইলো, কিন্তু এই জায়গায় 4s হইলো কেন? 3d তো 3s, 3p, 3 পরে p পরে তো d বসার কথা, কিন্তু d না বসে আগে 4s আসছে। এটা হইতেছে যে পর্যায় সারণীর যে একটা রুল আছে, যে অর্ধপূর্ণ অবস্থায় ইলেকট্রনগুলো অধিক স্থিতিশীল হয়। অর্ধপূর্ণ অবস্থায় ইলেকট্রন অধিক স্থিতিশীল। এই অ্যাসে 2টা দিয়ে দিলে, অ্যাসে যখন আমরা জানি যে 2টা যায় সর্বোচ্চ, আর এই ডিতে আসে 32টা, ডিতে 32টা আসে, 18টার পর 32টা, সরি একটু ভুল হয়েছে, ডিতে 8টা যায়। তাহলে এখন দেখতেছি যে আমরা দেখলাম যে 1s2 2s2 এই 4s, এই জন্য যেহেতু আগে s অরবিটালে আগে প্রবেশ করবে, d অরবিটালকে বাদ দেখা s অরবিটালে আগে যাবে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে হবে, এই জায়গায় d, এই জায়গায় তাহলে এটা 4, এই জায়গায় 5 হবে, এই জায়গায় যায় আবার 4 হবে, এই জায়গায় 5 হবে, এই জায়গায় যায় 6, এই জায়গায় যায় এই জায়গায় যায় 5, এই জায়গায় যায় আবার 6, এই জায়গায় যায় 6, sp, এই spd, এই জায়গায় যায় 7, এই জায়গায় যায় 6, এই জায়গায় যায় 7, এই জায়গায় যায় 7, এই জায়গায় যায় 8। এইভাবে যায় আমাদের পর্যায় সারণীটা, মূলত এই ধাপে আসবে। তাহলে সবার আগে এগুলো s অরবিটাল, তারপর p অরবিটাল, তারপর d অরবিটাল, তারপর f অরবিটাল। এই 4টা অরবিটাল যেটা প্রধান শক্তি স্তর থাকে, এটা প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এই 4টা অরবিটাল থাকে। এই 4টা অরবিটালের থেকে বের হয় না। তাহলে পর্যায় সারণীতে পর্যায় নির্ণয় করা শিখছি। এবার আমি গ্রুপ নির্ণয় করা দেখব। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা গ্রুপ বের করব। এটা হচ্ছে গ্রুপ বের করার নিয়ম। এখন পর্যায় সারণীতে গ্রুপ কিভাবে বের করতে হয় সেই ধারণাটা তোমাদের দেই। পর্যায় সারণীতে গ্রুপ বের করার যে নিয়মটা, আসলে মূল নিয়মটা হচ্ছে যে গ্রুপ নিয়ম করার জন্য 3টা রুল অ্যাপ্লাই করা হয় সম্ভবত।
খুব সম্ভবত এই তিনটা রুল দিয়েই কিন্তু পর্যায় সারণীতে গ্রুপ বের করতে হয়। তাহলে আমরা পর্যায় সারণীতে গ্রুপ বের করার নিয়ম দেখি। যেটা প্রথমে হচ্ছে, তাহলে আমরা দেখি এক নাম্বারটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করার পর, ধরো ইলেকট্রন বিন্যাস, তাহলে ইলেকট্রন বিন্যাস করার পর এস অরবিটাল যেটা আছে, যেটা আমরা একটু আগে পড়ছি যে 16 পিয়া 16তে যে এসটা আছে, এই যে এস অরবিটাল, এই এস অরবিটালে যেই ইলেকট্রন থেকে যাবে, যেই ইলেকট্রন, আমরা ইলেকট্রনটা ই দ্বারা লিখি, ইলেকট্রন থেকে যাবে, যে ইলেকট্রন থেকে যাবে সেটাই তার গ্রুপ সংখ্যা। এটা আমি প্রমাণও দেখাবো, এটা পর্যায় সারণীতে যায় আমি তোমাদেরকে প্রমাণও দেখাবো। আগে মেইন যে কাজটা সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে যে হিলিয়াম, ধরো হিলিয়ামের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রেই ধরি, হাইড্রোজেনের গ্রুপ একটা মৌল, আমি ধরো যাবো হাইড্রোজেন না, আমরা হিলিয়াম নিয়ে কাজ করি। তাহলে হিলিয়াম কয় নাম্বার? 2 নাম্বার মৌল না, পর্যায় সারণী 2 নাম্বার মৌল হইতেছে হিলিয়াম। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2, একদম একবারে 2টা ইলেকট্রন একবারে এস অরবিটালে বসাই দিছি, আর কোনো ইলেকট্রন বাকিই নেই, একদম 2টা ইলেকট্রন বসাই দিছি। খেয়াল করো যে 1s2 আছে, 1s কত 2, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, এসে কত 2 নাম্বার আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা ইলেকট্রন নাই, আর কোনো ইলেকট্রন বাকি আছে? আর বাকি নাই। তাহলে আর কোনো ইলেকট্রন কি নাই? বাকি নেই। যেহেতু আর কোনো ইলেকট্রন বাকি নেই, তাহলে আমাদের কি এখন, তাহলে আমরা যেটা বললাম যে ইলেকট্রন বিন্যাস করার পর এস অরবিটালে, যে এই এস অরবিটালে যেই ইলেকট্রনটা থেকে গেল, এই 2টা ইলেকট্রন থেকে যাবে সেটাই তার গ্রুপ সংখ্যা। তাহলে 2টা ইলেকট্রন থেকে যাওয়ার কারণে এই 2টাই হইতেছে তার কি? তাহলে গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হচ্ছে 2, সংখ্যা 2। তার মানে হিলিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল। এখন এটার প্রমাণ দেখাচ্ছি। এই দেখো, মূলত আমরা যেটা একটু আগে দেখছিলাম যে পর্যায় হচ্ছে যে এই যে পাশে মৌলগুলো, পাশে যেগুলো থাকে এগুলো হলো পর্যায়। এখন গ্রুপ সংখ্যা কিভাবে দেখবা? এই যে উপরে যেটা থাকে, প্রত্যেকটা মৌলের উপরে তার গ্রুপ সংখ্যা থাকে। এই যে এটা হচ্ছে গ্রুপ, এই যে এইখানে এসা এই যে 2 নাম্বার বেরিলিয়াম, 2 নাম্বার গ্রুপ। এখন আমরা যেটা দেখছিলাম যে হিলিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল, তাহলে হিলিয়াম কই? হিলিয়াম হচ্ছে গ্রুপ 18 মৌল, তাহলে দেখতে পাচ্ছি হিলিয়াম হচ্ছে গ্রুপ 18 মৌল। এখন কথা হচ্ছে যে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখছিলাম যে হিলিয়াম 2 নাম্বার গ্রুপের মৌল, কিন্তু পর্যায় সারণীতে আইসা হিলিয়াম গ্রুপ 18 মৌল। গ্রুপ 18 মৌল, তার একটা কারণ আছে। কারণ হইতেছে গ্রুপ 18 মৌলগুলো সাধারণত নিষ্ক্রিয়, যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। হিলিয়ামও কিন্তু নিষ্ক্রিয়, হিলিয়াম নিজেও নিষ্ক্রিয়। হিলিয়াম নিষ্ক্রিয় ধর্ম প্রদর্শন করে দেখিয়ে রেখে গ্রুপ 18তে দেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুসারে এটা গ্রুপ 2-এ তড়িৎ বিখ্যাত ধাতুদের সাথে দেওয়া উচিত ছিল, কিন্তু তড়িৎ বিখ্যাত ধাতুদের সাথে এটা হবে না, কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস প্রদর্শন করে, রাসায়নিক ধর্মটা নিষ্ক্রিয়, যার কারণে হিলিয়ামকে গ্রুপ 18তে রাখা হয়েছে। তবে ইলেকট্রন বিন্যাস অনুসারে হিলিয়ামকে গ্রুপ 2-তেই রাখা উচিত ছিল। এই আমরা যে এই গ্রুপ সংখ্যাটা বের করছি, এর প্রমাণটা পাওয়া যায় হাইড্রোজেনের দ্বারা। দাঁড়াও তোমাকে দেখাইতেছি। তাহলে যেটা দেখলাম যে এবার দেখো হাইড্রোজেনের একটা গ্রুপ, তাহলে আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করি 1s1, তাহলে আমরা যেটা দেখছিলাম যে এস অরবিটালে যেই ইলেকট্রন থাকে সেটাই হলো এর গ্রুপ সংখ্যা। তাহলে একটা ইলেকট্রন আছে না, তাহলে হাইড্রোজেন হলো গ্রুপ 1 নাম্বারের মৌল। এই গ্রুপ কত? গ্রুপ 1। তাহলে হাইড্রোজেনের গ্রুপ হইতেছে 1। এটা আমি প্রমাণ দেখাই, হাইড্রোজেন দিয়েই শুরু হয়, এটা দেখানোর দরকার নেই। তাহলে হাইড্রোজেনের গ্রুপ 1। আমরা 2 নাম্বার রুলে যাব। তো গ্রুপ আমরা 2 নাম্বার রুলে যাই, 2 নাম্বার রুলটা দেখি। তাহলে 2 নাম্বার যে রুলটা আছে সেটা হলো এস ও পি অরবিটালের সাথে অরবিটালে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করা। আমরা যেটা দেখছি যে শুধুমাত্র যদি আমরা এস অরবিটাল থাকি,
সবার শেষে S থাকে, তাহলে আমরা S এ যে কয়টা ইলেকট্রন দেখব ওই কয়টা ইলেকট্রনই হবে এটা গ্রুপ। কিন্তু যদি S এর সাথে p অরবিটাল যুক্ত থাকে, S এর সাথে p অরবিটাল যুক্ত থাকে, তাহলে কি করতে হবে? যেমন আমি তোমাদের একটা দেখাই, আমরা নিয়নের এটা বাইর করি। নিয়ন হলো 10 নাম্বার, এবার 1s2 2s2 2p6, দেখছো এই 10টা শেষ, দুইটা 4টা 10টা। এখন দেখো এইখানে এইটা দেখো, এই জায়গায় 2টা আছে, এই জায়গায় 6টা আছে, যদি যোগ করি মোট 8টা আছে। এখন আমরা দেখলাম যে উপস্থিত ইলেকট্রনের সাথে 10 যোগ করে দিতে হবে, তাহলে আমি এটার সাথে 10 যোগ করলে হয় 18। তাইলে নিয়ন হইতেছে 18 নম্বর গ্রুপের মৌল। এখন এটা প্রমাণ দেখাই, প্রমাণে আসি। এই দেখো এটা হচ্ছে 10 নম্বর গ্রুপ, এই 10 নম্বর গ্রুপের 10 নম্বর না তো 18 নম্বর গ্রুপ। 18 নম্বর গ্রুপে যদি যাই, প্রথমে হিলিয়াম তারপরে নিয়ন। এই যে 10 নম্বর মৌল পারমাণবিক ভর 20, নিয়ন, দেখতে পাচ্ছ নিয়ন, ভাই নিয়ন। তাহলে 10 নম্বর গ্রুপের মৌল পারমাণবিক সংখ্যা 20। তাহলে S আর P সাথে যেই কটা ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করে দিলে আমরা কবে পাবো? গ্রুপ পেয়ে যাবো। এই যে 18 নম্বর গ্রুপের মৌল নিয়ন। তাহলে প্রমাণ দেখলাম, এটাও দেখলাম। তাহলে 2 নম্বর রুলটা আমরা প্রুভ করতে পারছি। এবার আমরা 3 নম্বর গ্রুপ দেখি। ধরো সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে, মনে করো S এর আগে যদি S অরবিটাল আছে, সেই S অরবিটালের আগে যদি D থাকে, D অরবিটাল থাকে, তাহলে S ও D এর ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ নম্বর। গ্রুপ সংখ্যা। তাহলে সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে S এর আগে যদি D থাকে, তাহলে S ও D এর ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। এবার দেখাই, এমন একটা পারমাণবিক সংখ্যা নেই যেটা D পর্যন্ত যায়। তাহলে যেটা দেখলাম, তাহলে আমরা এটার একটা উদাহরণ দিই। যেমন ম্যাঙ্গানিজ 25, তাহলে 1s2 2s2 2p6, 2 2 4 10, 3s2 3p6, কতই দাও? 12 18। আচ্ছা, এখন 3d অরবিটালে যাবে, তার আগে আমার 4s2 তে দিতে হবে। আমরা তো দেখছিলাম যে S এ আগে 2টা তারপর দিতে যাবে, একটু আগে দেখাইছি। তাহলে 4s2 এই 20, এখানে 5টা দিয়ে দাও 25। তাহলে হইল। এখন যেটা বললাম যে S এর আগে যদি D থাকে, তাহলে S আর D, তাহলে 5 আর 2 যোগ করলে 7, 5 আর যোগ করলে যে 5 আর যোগ 2 ইকুয়াল 7। তাইলে 5 আর 2 যোগ করে 7 বাইরিছে, তার মানে হইতেছে 7 নাম্বার গ্রুপের মৌল হইতেছে ম্যাঙ্গানিজ। এখন আমি এটা প্রমাণ করি, 7 নাম্বার গ্রুপের মৌল যে ম্যাঙ্গানিজ, এটা আমরা এখন প্রমাণ করব। দেখো এই যে 7 নাম্বার গ্রুপ, একদম 7 নাম্বার গ্রুপের প্রথম মৌলটার নাম ম্যাঙ্গানিজ। আমি যেটা প্রমাণ করলাম যে 25 নাম্বার মৌল ম্যাঙ্গানিজ, প্রথম গ্রুপ 7 নাম্বার গ্রুপের প্রথম মৌলটাই হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে গ্রুপ নির্ণয় করার 3টা নিয়ম তোমাদেরকে দেখাইছি, পর্যায় নির্ণয় করাও শিখেছি। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে, গ্রুপ নির্ণয় করা, পর্যায় নির্ণয় করা। কালকে যে ক্লাসটা হবে, কালকের ক্লাসে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীর পটভূমি, এই 2টা করাই দিব। তাহলে পর্যায় সারণী আমাদের শেষ হয়ে যাইতেছে। আর পর্যায় সারণীতে এই যে পর্যায়টা, এই যে 118টা মৌল সম্বলিত যে পর্যায়, এই পর্যায়টা মনে রাখার জন্য কিছু সূত্র, কিছু ছন্দ আছে। যেমন আজকে যে ছন্দটা শিখেছি, শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো, এটার মতো কত মজার ছন্দ কালকের ক্লাসে তোমরা সবাই দেখতে পাবা।